মিস, আপনি কি এখানেই থাকবেন এখন? মৌটুসি হালকা মাথা নেড়ে বলল, জি আছি, ছুটি হলে একেবারে চড়ুইকে সাথে নিয়ে যাব। ও, আমাকে চলে যেতে হচ্ছে। আপনি যেহেতু থাকছেন, বীরের দিকে একটু নজর রাখবেন প্লিজ। যদিও বা আমার ড্রাইভার থাকবে। জি অবশ্যই, চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। ধন্যবাদ, নিশ্চিন্ত হলাম। ছুটির সময় সাফওয়ান আসবে। ওকে। বোরাক উল্টো করে হাঁটা শুরু করলো। মৌটুসি স্বাভাবিক দৃষ্টিতেই তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। বাঁ হাতটা কোটের পকেটে গুছিয়ে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে মানব, যার ফলে কোটের এক পাশটা খানিকটা ঝুলে আছে, ডান হাতটা স্বাভাবিকভাবে নিচে ঝুলে আছে। হাঁটার তালে তালে আলতো করে দুলছে তা। কিছুটা পথ পেরোতেই সে ডান হাতটা তুলে কবজির ঘড়িতে সময় দেখে নিল। তারপর এক সময় গেট থেকে পেরিয়ে মৌটুসির চোখের আড়াল হয়ে গেল। মৌটুসি তবুও সেদিকে এক ধ্যানে চেয়ে রইল কিছুক্ষণ। ভাবলের সিহীন নির্লিপ্ত সেই দৃষ্টি। বোরাক তো সেই তখনই ওর মাথা থেকে বেরিয়ে গেছে, তবুও দৃষ্টি ফিরছে না। তন্মধ্যেই চড়ুইয়ের টিফিনের ঘন্টা বেজে উঠল। মৌটুসি সদ্ভব ফিরে পেয়ে হাঁটা দিল দোতলার সিঁড়ির দিকে। ক্লাসরুমে ঢুকতেই দেখল বীর আর চড়ুই খুব ব্যস্ত হয়ে নিজেদের বই খাতা পেন্সিল সব ব্যাগে গুছিয়ে রাখছে। মৌটুসি মুখে এক চিলতে হাসি নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চারা কি করছো তোমরা? মৌটুসির কণ্ঠস্বর শোনা মাত্রই চড়ুই মুখ তুলে মিষ্টি হেসে বলল, মাম্মা, পড়াশোনা অনেকগুলো করেছি, এখন আমার টিফিন খাবো। আচ্ছা। হুম। চড়ুই ব্যাগ থেকে ও ছোট্ট টিফিন বক্সটা বের করলো। মৌটুসি আজকে টিফিনে পাটিসাপটা বানিয়ে দিয়েছে ওকে। বীরদের ড্রাইভারও বীরের টিফিন, পানির পট আর দুধের ফিডারটা নিয়ে ক্লাসে এলো। সেগুলো বীরের সামনে রেখে বীরকে বলল। বীর বেশ আত্মবিশ্বাসের সাথে মাথা কাত করে বলল, পালাবো? বলেই ড্রাইভার আর দাঁড়ালো না সেখানে, ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। নার্সারি ক্লাসের বাচ্চারা সবাই খুব ছোট। প্রতিটি বাচ্চার পাশেই অভিভাবকরা বসে আদর করে তাদের খাইয়ে দিচ্ছে। মৌটুসি দাঁড়িয়ে থেকে এসব দেখছিল। চড়ে এবার বেঞ্চ থেকে বেরিয়ে এসে তার আর বীরের মাঝখানে জায়গাটা মৌটুসিকে বসার জন্য ইশারা করে বলল, মাম্মা, তুমি ওখানে বসো। বেঞ্চটা মোটামুটি বড়, ৩-৪ জন অনায়াসে বসে যাবে। মৌটুসি ভিতরে ঢুকে বসলো। তারপরে চড়ুইও বসলো। বীরের টিফিন বক্সটা এখনো বন্ধ অবস্থায় টেবিলে পড়ে আছে, আর সে চড়ুইয়ের বক্স থেকে পাটিসাপটা নিয়ে খাচ্ছে। খাচ্ছে বললে ভুল হবে, লম্বা পাটিসাপটা ভালোভাবে ধরতেই পারছে না। এক বাইট খেতে গিয়েই মুখে মাখিয়ে ফেলছে। তার উপর পাটিসাপটার ভেতরকার ক্ষীর গড়িয়ে পড়ার উপক্রম। মৌটুসি বিষয়টা লক্ষ্য করলো। সে স্পষ্টই বুঝলো এই আদরের ঘরে দুলালির নিশ্চয়ই নিজ হাতে খাওয়ার অভ্যাস নেই। অগত্যা সে বীরের হাত থেকে পাটিসাপটা নিয়ে নিজেই খাইয়ে দিতে লাগলো। বীর এতে বেশ খুশি হলো। মৌটুসির হাত থেকে খুব তৃপ্তি নিয়ে খেতে লাগলো সে। এতক্ষণ নিজ হাতে খাওয়া চড়ুইও এবার বীরের দেখা দেখি ওর হাতের পিঠাটা রেখে দিল। তারপর মুখ হাঁ করে বলল, মাম্মা, বীর বন্ধুর মতো আমাকেও খাইয়ে দাও। মৌটুসি হেসে এবার দুজনকেই একসাথে খাইয়ে দিতে লাগলো। মৌটুসি খাওয়ানোর ফাঁকে ফাঁকে গভীর মনোযোগে দেখলো বীরকে। চড়ুই আর বীর একই ক্লাসে পড়লেও চড়ুই ছোট হিসেবে যথেষ্ট আত্মনির্ভরশীল। সে নিজের অনেক কাজ নিজেই করতে পারে। কিছু কিছু বিষয়ে তার আচরণ বুঝদারদের মতো। অন্যদিকে বীর ততটাই অবুঝ ও পরনির্ভরশীল। তাহলে তার মায়ের উচিত ছিল না ছেলের সাথে সাথে থাকা? এখানকার অন্য সব মায়েদের মতো স্কুলে এসে ছেলে দেখাশোনা করা? পরক্ষণে ভাবলো হয়তো তিনি পেশাজীবী কিংবা সেকেন্ড বেবি ঘটিত ব্যাপারও থাকতে পারে। কারো সম্পর্কে না জেনেই তাকে নিয়ে খারাপ মনোভাব পোষণ করা উচিত না। বিকেলে চড়ুইকে নিয়ে একটু মার্কেটের দিকে বেরোলো মৌটুসি। প্রথমে গেল স্কুল ইউনিফর্মের দোকানে। সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল। সেলসম্যান চড়ুইয়ের মাপ অনুযায়ী এক সেট ইউনিফর্ম বের করে দিলেন। মৌটুসিও বেশ ফুরফুরে মেজাজে চেঞ্জিং রুমে গিয়ে চড়ুইকে ড্রেসটা পরিয়ে ভালোভাবে চেক করে নিল। কিন্তু বিপত্তি বাঁধলো বিল পেমেন্ট করার সময়। একটা শার্ট, টাই, একটা স্কার্ট আর একটা সোয়েটার, এই 3টা কাপড়ের মূল্য 3000 হলেও একটা কথা ছিল, কিন্তু সেলসম্যান ফিক্সড মূল্য চেয়ে বসলো গুনে গুনে 6000।
6-এর উপরেও না। নিচে আসার নাকি প্রশ্নই ওঠে না। ব্যাস, মৌটুসির ঠান্ডা মাথার তারগুলো শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল তাতে। দোকানির সাথে কোমর বেঁধে এক দফা ঝগড়া করে শেষমেশ সেলসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এলো। এই ইউনিফর্ম সে 3,000 টাকার মধ্যে বানিয়ে তাদের মুখের উপর হিসেব ছুঁড়ে মারবে। রাগে গজগজ করতে করতে চুরুয়ের হাত ধরে সেই দোকান থেকে বেরিয়ে এলো সে। তারপর সোজা চলে গেল গজ কাপড়ের দোকানে। নেভি ব্লু রঙের কাঙ্ক্ষিত কাপড়টা এখানেই পেয়ে গেল, কিন্তু শার্টের জন্য হলুদ কালারের নির্ধারিত শেডটাও কোথাও মিলছে না। সারা মার্কেট চষে ফেলার পর অবশেষে একটা ছোট্ট দোকানে সেম শেডের হলুদ কাপড়টাও পাওয়া গেল। তারপর আউটলেট থেকে দামাদামি করে 1,000 দিয়ে একটা নেভি ব্লু রঙের স্কুল সোয়েটার কিনে নিল। এখন শুধু স্কুল থেকে ব্যাজগুলো সংগ্রহ করলেই এই দিকে সব কাজ শেষ। দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মৌটুসি মনে মনে হিসেব কষল। গজ কাপড়গুলো কিনতে লেগেছে 1,500 আর সোয়েটার 1,000। সেলাইয়ের মজুরি ফাও, কারণ সেই দায়িত্ব লালবানু বেগমের। সব মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে 2,500 টাকা। তার মানে 3,500 টাকা সেভ হলো। এই টাকা দিয়েই তাদের মামির পিকনিকের খরচ অনায়াসে উঠে আসবে। মৌটুসি মনে মনে নিজেকে বাহবা দিল। ঘটে একটু বুদ্ধি না থাকলে চলে না। বড় লোকেরা এসব ম্যানেজমেন্ট বোঝে না। ঠিক ওই 6,000 টাকা গাছা দিয়ে চলে যাবে। নিজের বুদ্ধির তারিফ করতে করতে মৌটুসির মেজাজটা পুনরায় ফুরফুরে হয়ে উঠল। ভাবলো জামাগুলো বানানো শেষ হলে একদিন ওই দোকানদারের সামনে গিয়ে পই পই করে হিসাবটা বুঝিয়ে দিয়ে আসবে তাদের। এরপর মনের আনন্দে চড়ুইকে নিয়ে সে বাটা শোরুমে ঢুকলো। চড়ুইয়ের স্কুলের সুজোরা কিনে ফিরে আসার সময় মৌটুসির চোখ গেল পাশের লেডিস কর্নারে। ডিসপ্লেতে রাখা একজোড়া ফ্ল্যাট জুতোয় নজর আটকালো তার। মৌটুসি চড়ুইয়ের হাত ধরে সেদিকে এগিয়ে গেল। জুতাটা হাতে নিয়ে দেখলো খুব বেশি গর্জিয়াস নয়, তবে বেশ সুন্দর। এক কথায় বলতে গেলে ওর পছন্দ হলো খুব। সোল পাটের গায়ে লাগানো দামের ট্যাগটার দিকে তাকালো। সেখানে অঙ্কে লেখা 1,900 টাকা। দোকানের স্টাফ এগিয়ে এসে জিজ্ঞেস করলো। মৌটুসি জুতাটা আবার র্যাকে রেখে দিল। মৃদু হেসে বলল, না, তেমন একটা পছন্দ হয়নি। বিকেলে সোনাঝরা রোদ মিলিয়ে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে কিছুটা নীলভ আভা লেগে আছে এখনো। চারপাশের গাছপালাগুলো ম্লান অন্ধকারে লুকিয়ে নিচ্ছে নিজেকে। বাতাসে সন্ধ্যা নামার মৃদু হিমেল পরশ মুয়াজ্জিন মাগরিবের আজানের প্রস্তুতি গ্রহণ করছেন। এমন সময় মৌটুসি আর চড়ুই বাড়িতে ফিরল। স্কুটির হ্যাঙ্গার থেকে ছোট্ট ছোট্ট ব্যাগগুলো খুলে দিতেই চড়ুই সেগুলো নিজের হাতে নিয়ে খুশি মনে বাড়িতে ছুটে গেল। মৌটুসি স্কুটিটা ঢুকিয়ে ভালো করে লক করে ঘরে এলো। চড়ুই আয়নার সামনে দাঁড়িয়ে আজকে কিনে আনা হেয়ার ক্লিপগুলো একটা একটা করে চুলে গাঁথছে। মৌটুসি সেদিকে একবার তাকিয়ে দ্রুত হাতে বাইরের কাপড় বদলে সুতির এক সেট 3 পিস পরে নিল। এরপর বাথরুম থেকে অজুর বদনায় পানি নিয়ে সে সামাদ আলীর ঘরে গেল। বিছানায় শায়িত বাবাকে পরম মমতায় নিজ হাতে উঁচু করিয়ে দিল সে। ভদ্রলোক বিছানায় শুয়ে থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। লালবানু বেগমও উজু সেরে গামছা নিয়ে উজুর পানি মুছতে মুছতে ঘরে ঢুকলেন। মৌটুসি বেরিয়ে যাওয়ার সময় মাকে বলল, আমার নামাজ পড়ে তাড়াতাড়ি ও ঘরে আসো তো। মৌটুসি নিজেও বাথরুম থেকে উজু করে ঘরে গেল। তাকে দেখা মাত্রই চটপটে চড়ুই বলে উঠল, মাম্মা, আমার পড়ার টেবিলটা সোজা করে দাও, আমি লেখাপড়া করব। আজকে বাজার থেকে চড়ুইয়ের পড়ার জন্য একটা পোর্টেবল ল্যাপটপ টেবিল কিনে নিয়ে এসেছে। মৌটুসি তা খুলে মেঝের একদিকে সোজা করে বসিয়ে দিল। চড়ুই তার উপরে বই খাতা রেখে 2 হাঁটু ফেলে আরাম করে বসে পড়ল তার সামনে। এখন সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনোযোগী স্টুডেন্ট। নামাজ শেষ করে মৌটুসি তার বই আর ফোনটা নিয়ে চড়ুইয়ের পাশে এসে বসলো। চড়ুইকে পড়া দেখিয়ে দিয়ে ফোনটা হাতে নিল। ইউটিউবে শার্ট আর স্কার্ট বানানোর টিউটোরিয়াল সার্চ করলো সে। বেশ কয়েকটা ভিডিও এলো, সেগুলো থেকে বেছে বেছে একটি ভিডিও ওপেন করলো।
তারপর পাশে বসে পান সাজাতে থাকা লালবেনু বেগমের হাতে ধরিয়ে দিল ফোনটা। ভদ্রমহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমারে আবার এই মোবাইল দিলি কেন মৌ? মৌটুসী নিজের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল। ভিডিওটা মন দিয়ে দেখো, চুরির স্কুল ড্রেস বানাতে হবে। লালবানু বেগম কিছুটা দ্বিধা নিয়েই বললেন, এই লোরে দিলেই তো পারতি, অত ঝামেলার কি দরকার? ঘরে দক্ষ দর্জি থাকতে বাইরের দর্জির কাছে মজুরি দিতে যাব কেন? তুমিই ভালো পারবে, ভিডিওটা ভালো করে দেখো। ভদ্রমহিলা খুব মন দিয়ে কয়েকবার ভিডিওটা দেখলেন। তারপর উঠে গিয়ে কাঁচি, ফিতা, চক নিয়ে এসে মৌটুসীকে বললেন কাপড়গুলো বের করে দিতে। ওনার সেলাইয়ের অভিজ্ঞতা বহু বছরের, তবে তিনি সচরাচর শার্ট প্যান্টের স্কার্টের মতো ভারী কাজগুলো করেন না। কিন্তু পারবেন না যে এমনটাও নয়। কাটিংয়ের নিয়মগুলো কয়েকবার দেখে অভিজ্ঞ মস্তিষ্কে সবটা আয়ত্ত করে ফেললেন তিনি। রাতে খাবারের সময় লালবানু বেগমের প্লেটে ভাত তরকারি নিয়ে বারান্দা ছেড়ে বাইরে যেতে দেখে মৌটুসী জিজ্ঞেস করলো, প্লেট নিয়ে কোথায় যাচ্ছ আম্মা? লালবানু বেগম থেমে গিয়ে বললেন। রবিনের দিতি? মৌটুসী ভ্রু কুচকালো। কেন, তার বউ নেই? না, নাই উড়ে গেছে। মৌটুসী চেয়ার ছেড়ে উঠে এগিয়ে আস্তে আস্তে বলল, এত ঘন ঘন বাপের বাড়ি কি নাগর জুটাইছে নাকি ওখানে? তারপর লালবানু বেগমের হাত থেকে প্লেটটি নিয়ে বলল, আমি দিয়ে আসতেছি, তুমি আব্বার প্লেটে ভাত বাড়ো। মৌটুসী আঙিনা পেরিয়ে বড় ভাইয়ের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। কিছু সময় নিয়ে রবিন দরজা খুলে দিল। মৌটুসীর সামনে তাকালো। লম্বা চওড়া এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, পরনে লুঙ্গি আর জ্যাকেট। একসময় ঝকঝকে ফর্সা মুখটাতে এখন অগোছালো দাড়ি, মাথার চুল উস্কো খুস্কো, উজ্জ্বলতার সেই ছাপ আর নেই, কেমন মলিন হয়ে গেছে। কেন যেন মৌটুসী তার সামনে নিজের সেই চেনা পরিচিত ভাইকে নয়, বরং এক লেউটা কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখছে। মৌটুসীকে স্তব্ধ হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রবিন গলা খাকারি দিয়ে বলল, মো, তুই কিছু বলবি? কথা ছিল। রবিন এবার দরজা ছেড়ে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আয়। মৌটুসী পা বাড়িয়ে ঢুকলো ভিতরে। ঢুকতে ঢুকতেই একবার চোখ বুলিয়ে নিল পুরো ঘরে। তাতেই আরেক দফা বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল তার। ঘরের ভেতরে পুরনো কিছু ফার্নিচার, তবে দেখে মনে হবে না এই ঘরে কোনো মহিলা মানুষের বসবাস। একটা মহিলা মানুষ এতটা অগোছালো আর নোংরা হয় কিভাবে? বিছানার চাদর, বালিশের কভার যে কতদিন ধরে ধোয়া পড়েনি কে জানে। বসো। বসতে ইশারা করলো রবিন। মৌটুসী খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে বিছানায় পা ঝুলিয়ে বসলো। কিছুক্ষণ চুপ থেকে সোজা গলায় বলল, বউ দুদিন পর পর বাপের বাড়ি দৌড় দেয়, কিছু বলিস না কেন? মাসুমের স্কুল কামাই হয় না? রবিন নির্লিপ্ত গলায় বলল, কি স্কুল কামাই? স্কুলে যায় হে, বাড়িতে থাকলে তো যায় না। কেন যায় না? কোনোদিন কাছে ডেকে জিজ্ঞেস করেছিলিস? কি জিগাইতাম? ভাইয়ের উদাসীনতায় মৌটুসী এক দীর্ঘশ্বাস ফেলে বলল, পোলারে পড়াশোনা শিখাইয়া মানুষের মতো মানুষ করতে চাইলে ভালো একটা স্কুলে ভর্তি কর। কি এর ভালা স্কুল? স্কুল কি পড়া গোলাইয়া খাওয়ায়? পড়া হলো নিজেরতে। স্কুল পড়াশোনা গুলিয়েই খাওয়া। পোলার স্কুলে গিয়ে কোনোদিন দেখেছিলি পড়ায় কি না বা কি করায় ওখানে? পড়াশোনার নাম করে খাইটা নেয় বাচ্চাদের দিয়ে। মাস্টার না পড়াইলে ওটুক পোলাপানে একা একা কি পড়বে? পোলারে যদি শিক্ষিত করবার চাস শহরের ভেতর একটা ভালো স্কুলে ভর্তি করা, আর যদি নিজের মতো অশিক্ষিত করে কামলা খাটাতে চাস তাহলে আর কি, থাক। ভালো স্কুলে পড়াইবার এত টাকা পাইমু কই? কেন দুই বেলা ভাত গিলিস না? নিজের সাথে সাথে তো শ্বশুরবাড়ি পেটেও দায়িত্ব নিয়ে রেখেছিস, আর নিজের পোলার বেলা টাকা বাইর হয় না? রবিন সামান্য মাথা নুইয়ে টুলের উপর বসে আছে, মুখে কোনো রব নেই তার। মৌটুসী উঠে দাঁড়ালো। এখানে থাকলে মুখ দিয়ে আরও 9-6 বেরিয়ে যাবে তার, কিন্তু বড় ভাইয়ের সাথে এই মুহূর্তে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই তার। দরজার কাছে এসে সে থামলো, পিছনে ফিরে বলল, শ্বশুরবাড়ির সংসারের টেকা না ঢেলে নিজের পোলার পেছনে ঢাল, ভবিষ্যতে তাও অন্তত কাজে লাগবে সেটা। বলেই আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো মৌটুসী। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে প্রতিদিনের ব্যস্ততা নেমে এসেছে। বোরাক নিজের হাতে খাইয়ে দিচ্ছে ছেলেকে।
টেবিলে পাশে বসা আশা আর আরও ধীরে সুস্থে রাতের খাবার সারছে। খাবার ফাঁকে ফাঁকে টুকটাক আলাপ আলোচনা চলছে নানা বিষয় নিয়ে। হঠাৎ স্কুলের পিকনিকের কথা মনে পড়তে বোরাক কথা শুরু করলো। সামনের বৃহস্পতিবার বীরদের স্কুল থেকে ওদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছে। আশা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, বাহ, খুব ভালো তো। কোথায় নিয়ে যাচ্ছ? পাহাড়পুর। আশা আদরের ভঙ্গিতে বীরের থুতনি ছুঁয়ে বলল। বিয়ের পিকনিকে যাবে আমার সোনা বাবা? বীর মুখের খাবারটুকু দ্রুত শেষ করে বলল। যাবো তো। তারপর মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে কৌতূহলী স্বরে প্রশ্ন করলো। পাপ্পা চুলের পাখি যাবে? বোরাক মৃদু হেসে উত্তর দিল, জানি না বাবা, হয়তো যাবে। আরওয়া বলল, আচ্ছা, ইদানিং বীর হঠাৎ এত চড়ুই পাখি করছে কেন? বীর চট করে বলল। আলো ফুপু বলি, চুলের পাখি আমার বন্ধু হয়। বোরাক আপন মনে একটু হাসলো। চড়ুই বাচ্চাটা আসলে খুব আদরে। আরওয়া ভ্রু কুচকে বলল, যতই আদুরে হোক না কেন, আমাদের বীরের চেয়ে বেশি তো আর হতে পারবে না। বীর আমাদের কিউটেস্ট বেবি হয়। বীরের মুখে ভাতের গ্রাস তুলে দিয়ে বোরাক আবার বলল, স্কুল থেকে প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে 2 জন অভিভাবক যাওয়ার অনুমতি দিয়েছে। তোরা কি কেউ যাবি? আরওয়া কিছুটা আক্ষেপ করে বলল, আমি যেতাম ভাইয়া, কিন্তু ওই দিন আমার ভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। আশা ঘাড় নাড়িয়ে বলল, আমাকে ধরো না ভাইয়া, ভুবনকে সাথে নিয়ে আমাদের সবার জানের 12টা বাজিয়ে দিবে। ছোট বাচ্চাকে সামলে অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব না। নানিমণি, কোথায় তুমি? বাইরে এসো তাড়াতাড়ি। চঞ্চল পায়ে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে ব্যস্ত কণ্ঠে নানিকে ডাকছে চুরুই। চুরুইয়ের এমন অস্থির আর উচ্চস্বরে ডাকাডাকি শুনে লালমানু বেগম কিছুটা ঘাবড়ে গেলেন। সেলাইয়ের কাশ ফেলে দ্রুত উঠে বাইরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নানু? এমনি চিৎকার করে ডাকতাছো কেন? চড়ুই কোনো কথা না বলে সোজা এগিয়ে এসে লালবানু বেগমের হাতটা চেপে ধরল। তাকে টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে যেতে উত্তেজিত হয়ে বলল, নানু, তুমি তাড়াতাড়ি চলো, বাইরে একটা আঙ্কেল লোক অনেকগুলো হলুদ হলুদ পাখি নিয়ে এসেছে। বাড়ির সামনে এক লোক বড় ঝুড়িতে করে কতগুলো দেশি হাঁসের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পাড়ার কয়েকজন মহিলা ভিড় করে ছানাগুলোকে নেড়েচেড়ে দেখছে, দামাদামি করছে। চড়ুই ভিড় ঠেলে লালবানু বেগমকে সামনে নিয়ে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, দেখো নানিমণি, কি সুন্দর হলুদ হলুদ পাখি, আমাকে কিনে দাও। এইগুলা তো পাখি নয় নানু, এইগুলা হলো হাঁসের ছানা। তাহলে আমি হাঁসের ছানাই কিনবো, আমাকে কিনে দাও। লালবানু বেগম একটু বিপদে পড়লেন। এগুলোকে পালা তো আর মুখের কথা নয়। তাছাড়া তাদের বাড়িতে তো কোনো বড় হাঁসও নেই যে তাকে দিয়ে বড় করে নিবে। ভদ্রমহিলা চুরুইয়ের মাথায় হাত বুলিয়ে বোঝাতে লাগলেন, নানু পাখি, আমাগোর তো কোনো হাঁস নাই। এত সুরু সুরু ছানা মা ছাড়া থাকবো কেমনে? অযথায় ঘর বাড়ি নোংরা করবো খালি। কিন্তু চুরুই নাছোড়বান্দা। নানির হাত ছেড়ে সে এবার ঝুড়ির এক কোণ শক্ত করে ধরে রইল। চোখ মুখ কুঁচকে ঠোঁট উল্টে বেঁকে বসলো সে। হাঁসের ছানা কিনে দাও নানিমণি, দিতেই হবে, না হলে আমি এখান থেকে উঠবই না। চড়ুইয়ের জেদ দেখে এক প্রতিবেশী নানি এবার চড়ুইকে একটু জ্বালাতে হাস্যরসাত্মক সুরে বললেন, আচ্ছা, চড়ুই বুড়ি তাইলে এই হাঁসওয়ালার লগে তোমার বিয়া দিয়ে দেয়, কি কও? তারপর হের লগে বাড়ি চইলা যাও, সারাদিন হাঁসের লগে খেলতে পারবা। হাঁসওয়ালা বয়স্ক লোকটাও ফাজলামি বুঝে হাসি মুখে বললেন। ছোট চুড়ুই তাকে নিয়ে সবার এমন মিটিমিটি হাসি দেখে উঠে দাঁড়িয়ে লালবানু বেগমের কোমর জড়িয়ে ধরল। কোলে মুখ লুকিয়ে ডুকরে উঠল সে। চড়ুইকে বিরক্ত করতে পেরে এবার উপস্থিত সকলেই মুখ চেপে হাসা বাদ দিয়ে শব্দ করে হেসে উঠল। লালবানু বেগম নিজেও মুচকি হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। কাইন্দো না নানু, নানিমণিরা তোমার লগে মজা নিতে আসি। আমি হাঁসের ছানা কিনে দিতাছি তোমারে। অজ্ঞতা চুড়ুইকে 100 টাকায় এক জোড়া ছানা কিনে দিলেন লালবানু বেগম। ছানা দুটো পাওয়ার পর চুড়ুইয়ের আনন্দের আর সীমা রইল না যেন। 2 হাতে পিঠ দিয়ে চোখের পানি মুছে বাচ্চাগুলোকে হাতে নিল সে। তারপর 2 হাতে বুকের সাথে ছানাগুলোকে জাপটে ধরে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দিল।
লালবানু বেগম টাকা পরিশোধ করে ফিরে এলেন। এরপর ঘরের কোণ থেকে পুরনো একটি পাখির খাঁচা বের করে এনে ছানা দুটোকে তার ভিতরে ঢুকিয়ে রাখলেন। চড়ুইয়ের খুশি যেন শেষ নেই। সারাক্ষণ সে ছানা দুটোর সাথেই সময় কাটাচ্ছে, ওদের জন্য ভাত মেখে নিয়ে আসছে, সারাক্ষণ খাঁচার সামনে বসে আপন মনে তাদের সাথে গল্প করছে, খিলখিলিয়ে হাসছে। এমনকি সন্ধ্যার পড়ার সময়ও খাঁচাটা নিজের পড়ার টেবিলের পাশে নিয়ে বসলো সে। রাতে শোয়ার সময় চড়ুই একা একাই একটু উঁচু প্লাস্টিকের টুল এনে মাথার কাছে রাখলো। তারপর তার উপর হাঁসের ছানাগুলোর খাঁচাটা বসালো। এইদিকে বিছানা গোছাতে গোছাতে মৌটুসি মেয়ের কাণ্ড কারখানা দেখছে। এই দৃশ্য দেখে তার মানসপটে ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি। চড়ুই তখন মাত্রই ভালোভাবে বসতে শিখেছে। মৌটুসি তাকে গোলাপি রঙের একটা মুরগির বাচ্চা এনে দিয়েছিল। কি যে আনন্দিত হয়েছিল তার ছোট চড়ুই। জীবন্ত মুরগির বাচ্চাটাকে দেখে ভয় পাওয়ার বদলে সে তার সাথেই খেলতো। তার ছোট্ট শরীরে বাচ্চাটি তার খড়খড়ে নখে দৌড়াদৌড়ি করলে সে খিলখিল করে হেসে উঠত। যদিও কিছুদিন পর মুরগির বাচ্চাটা বড় হওয়ার আগেই তা বিড়ালের পেটে গিয়েছিল, তখনকার সেই কথা চড়ুইয়ের মনে নেই। থাকবারও কথা নয়। হাতের কাজ চালাতে চালাতে আনমনে হেসে উঠল মৌ। খাঁচার সামনে বসে চড়ুই ছানাগুলোর সাথে আপন মনে একা একা কথা বলছে। বিছানা গোছানো শেষ করে মৌটুসি মেয়ের পাশে এসে দুই হাঁটুতে ভর দিয়ে বসলো। চড়ুই ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল, মাম্মা, এরা আমার আরো 2টা নতুন বন্ধু। মৌটুসি আলতো করে সামনে ঝুলে থাকা চড়ুইয়ের লম্বা চুলগুলো কানের পিঠে গুজে দিল। এরপর বলল, কিন্তু তোমার নতুন বন্ধুদের তো এইভাবে খাঁচায় বন্দি করে রাখা যাবে না চড়ুই পাখি। ওদের পুকুরে ছেড়ে দিতে হবে, সাঁতার কাটতে দিতে হবে। খাঁচায় আটকে রাখলে তো ওরা মরে যাবে। তাহলে আমিও ওদের পুকুরে ছেড়ে দিব। মৌটুসি ভ্রু কুচকালো মেয়ের কথায়। আচ্ছা, কিন্তু এখানে পুকুর কোথায় পাবে? চড়ুই একটু সময় নিয়ে ভাবল, তারপর বলল, কেন? তুমি বানিয়ে দেবে, না হলে আমি নানিমণিকে বলবো একটা পুকুর বানিয়ে দিতে। চড়ুইয়ের কথা শুনে মৌটুসি শব্দ করে হেসে মেয়েকে কাছে টেনে জড়িয়ে নিল। আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে আমি আঙিনায় একটা বিশাল বড় পুকুর খুঁড়ে দিব আমার চড়ুই পাখিকে। তারপর সে সেখানে হাঁসের খামার দিবে, আর সেই হাঁস বাজারে বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। নাকি আমার মায়ের হাঁস সোনার ডিম পারবে মাম্মা? পরের দিন স্কুলে এসে চড়ুই তার হাঁসের ছানাগুলোর গল্প শোনালো বীরকে। চড়ুইয়ের মুখে ওদের বর্ণনা শুনে বীর উতলা হয়ে পড়ল ওদের দেখতে। তারপর দুইজনে মিলে বুদ্ধি আঁটলো। ছুটি হলে বীর চড়ুইয়ের সাথে তাদের বাসায় যাবে। পরিকল্পনা অনুযায়ী ছুটির পর বোরাকের কাছে জিদ ধরে বসলো বীর। সে এখন বাসায় যাবে না, চড়ুইয়ের সাথে তাদের বাসায় যাবে। এইদিকে বিপদে পড়েছে বোরাক। ছেলে সরল আবদারখানি সরাসরি ফেলতে পারছে না, আবার স্বল্প পরিচিতা একজন নারীর সাথে ছেলেকে পাঠাতেও মন সায় দিচ্ছেন না। বীর আর চড়ুই দুজনে মিলে বোরাকে দুই হাতের আঙ্গুল ধরে মায়াভরা চোখে তার দিকে তাকিয়ে আছে অনুমতির অপেক্ষায়। মৌটুসির মনের অবস্থাও বেশ দোটানায়। একদিকে বীরকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও বাস্তব পরিস্থিতি তার অন্যরকম। চড়ুইকে বাসায় রেখেই তাকে আবার কাজে বেরোতে হবে। তাছাড়া বীর ধনাঢ্য পরিবারের সন্তান। সাধারণ মধ্যবিত্ত তাদের বাড়িতে গিয়ে যদি সে অস্বস্তি ফিল করে, পরে এর প্রভাব যদি চড়ুইয়ের উপরে পড়ে। কিন্তু ভদ্রতার খাতিরে সেই অস্বস্তি প্রকাশ করা সম্ভব নয়, বরং বাধ্য হয়েই এবার মৌটুসি সৌজন্যতা বজায় রেখে বোরাককে বলল, সমস্যা নেই ভাইয়া, বীর যাক না আমাদের সাথে। কিছুক্ষণ থাকলেও বিকেলে এসে নিয়ে গেলেন। বোরাক কিছুক্ষণ চুপ করে রইল। বীর আবার বাবার আঙ্গুল আলতো করে নাড়িয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, পাপা যাই। চড়ুইয়ে ঠোঁট উল্টে বলল, আঙ্কেল, বীর বন্ধু আমাদের সাথে যাক না প্লিজ, আমরা একসাথে হাঁসের ছানা নিয়ে খেলবো। মৌটুসি মনে মনে খুব করে চাইছে বোরাক যেন না করে দেয়, কিন্তু তার প্রত্যাশাতে এক বালতি পানি ঢেলে বোরাক বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যাও। কথাটা শোনা মাত্র বীর আর চড়ুই খুশিতে লাফিয়ে উঠল। চড়ুই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ আঙ্কেল।
বীরও বলল। থ্যাংক ইউ পাপ্পা। বোরাক মিষ্টি এসে দুজনের মাথায় হাত বুলিয়ে মৌটুসির দিকে তাকালো। মিস, পাঠালাম তাহলে, একটু খেয়াল রাখবেন প্লিজ, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। মৌটুসি এবার ফিক করে হেসে উঠল, যেন পিছনে ঘা মেরে হাসানো হচ্ছে তাকে, কিন্তু তা বুঝতে না দিয়ে হাসি মুখেই বলল। অবশ্যই ভাইয়া, নিশ্চিন্তে থাকতে পারেন। এসো বাচ্চারা। স্কুটি থেকে নেমেই বীরের হাত ধরে বাড়ির ভিতরে ছুটল চড়ুই। আঙিনার এই মাথা থেকেই সে লালমানু বেগমকে ডাকতে শুরু করলো। নানিমণি, নানিমণি, দেখো কে এসেছে। লালবানু বেগম গোসল করে সবে মাত্র বারান্দায় বেরিয়েছেন। নাতনি কিভাবে দৌড়ে আসতে দেখে সতর্ক কণ্ঠে বললেন। আস্তে দৌড়াও নানি, পইরা যাইবা তো। চড়ুই বীরকে নিয়ে লালবানু বেগমের সামনে দাঁড়িয়ে বলল। দেখো কে এসেছে, আমার বীর বন্ধু। বীর পিট পিট চোখে চেয়ে আছে লালবানু বেগমের দিকে। ভদ্রমহিলা বীরকে আগে কখনো না দেখলেও চড়ুইয়ের মুখে অনেকবার নাম শুনেছেন। তিনি আদরে বীরের মাথায় হাত বুলিয়ে দিলেন। কেডা আইছে আমাগো বাড়ি? আমাগো পাখির বন্ধু, মাশাআল্লাহ। নাম কি বাবু তোমার? বীর তার সহজাত মিষ্টি হাসিতে বলল। আজান বিল সিকদাল। শিকদার টাইটেলটা কানে যেতেই থমকে গেলেন ভদ্রমহিলা। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন বীরের দিকে। ওনাকে ভাবনায় রেখেই চড়ুই বীরকে হাত ধরে সামাদ আলীর ঘরের দিকে নিয়ে গেল। তখন মৌটুসি এসে ঢুকলো বাড়িতে। লালবানু বেগম এবার মেয়েকে ধরে জিজ্ঞেস করলেন। বাচ্চাটা কেডা মৌ? চড়ুইয়ের বন্ধু মা, ওর ক্লাসে পড়ে। হেইডা জানি, কিন্তু হ্যার বংশের পরিচয় কি জানোস? শিকদার বংশ। আমাদের সাবেক মেয়র উজান উদ্দিন শিকদারের নাতি সে। মেয়র আজান উদ্দিন শিকদারের নাতি আমাগো সুরইর লগে পড়ে। ভদ্র মহিলার কণ্ঠে একরাশ বিস্ময়। মায়ের অবস্থা দেখে মৌটুসি ভ্রু কুঁচকে বলল। এত অবাক হওয়ার কি আছে আম্মা? শিক্ষা প্রতিষ্ঠান, যে কেউ পড়তে পারে সেখানে। ছাড়ো তো এসব, খাওয়ার ব্যবস্থা করতে হবে। বড় লোকের সাওয়াল, কি খাওয়াবি তারে? কি মানে, ভাত রান্না করছো না? বড় লোক ছোট লোক সবাই দুপুরে ভাত খায়। ফ্রিজ থেকে গরুর মাংসের তরকারিটা বাটিটা বের করো, ওটা ভিজিয়ে দাও। বরফ ছাড়লে এসে গরম করছি আমি। মৌটুসি যেমন ভয় পেয়েছিল তেমনটা হয়নি, বরং তাদের বাড়িতে এসে বীর বেজায় খুশি। এমন খোলামেলা পরিবেশ, মাটি আর হাঁসের ছানাগুলো সব মিলিয়ে তার আনন্দের সীমা নেই। মৌটুসি সকালে উঠানের মাঝখানে একটা ছোট্ট গর্ত করে তাতে পানি ভরে দিয়েছিল। ওটাই এখন চড়ুইয়ের পুকুর। বীর আর চড়ুই এখন সেই গর্তের পানিতে ছানা দুটোকে ছেড়ে দিয়ে খেলছে। এদিকে মৌটুসি আজ আর শোরুমে গেল না, ফোন করে ম্যানেজারকে জানিয়ে দিল। এতে ম্যানেজারের ঝাড়িও খেলো ফ্রিতে। শনিবার একদিন ছুটি কাটিয়েছে, আজ বুধবার অর্ধেক ডিউটি করলো, কালও যেতে পারবে না। মালিকের বকাবকি করা তো স্বাভাবিকই। মৌটুসি সব গুছিয়ে খাবার রেডি করে চড়ুই আর বীরের হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিল। বীর এখনও স্কুল ড্রেসেই আছে, কিন্তু এবার তাকে খাওয়াতে গিয়ে বাঁধল মহা বিপত্তি। তরকারি দিয়ে এক লোকমা ভাত ওর মুখে দিতেই জিহ্বায় ঝাল লাগায় সব খাবার মুখ থেকে বের করে দিল সে। মৌটুসি প্লেট রেখে তাড়াতাড়ি করে পানি খাইয়ে দিল ওকে। চড়ুই অস্থির হয়ে জিজ্ঞেস করলো। বীর বন্ধু, কি হয়েছে? বীর সুসাতে সুসাতে বলল। ঝাল, ভাত অনেক ঝাল। মৌটুসি বুঝলো বীর তরকারিতে এতটুকু ঝালও খেতে পারে না। যদিও বা ভুলটা তারই, তার আগেই বিষয়টা খেয়াল করা উচিত ছিল। নিজের বুদ্ধির উপর হালকা বিরক্ত হয়ে বীরকে নিজের কাছে টেনে নিল, কপালে চুমু খেয়ে বলল। বীর সোনা, খুব জোরে ক্ষুধা পেয়েছে তাই না? আন্টি তোমায় ম্যাজিকের মতো করে এক তুড়িতে খিচুড়ি বানিয়ে দেব, আর একটু অপেক্ষা করো সোনা। বীর বলল। খিচুড়ি ঝাল? না বাবা, খিচুড়ি ঝাল না, খিচুড়ি অনেক ইয়াম ইয়াম। মৌটুসি দ্রুত রান্নাঘরে গিয়ে সবজি কাটতে লাগলো। সবজি আর মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি বানাবে। তার হাতে এই খিচুড়ি চড়ুইয়ের খুব পছন্দ, বীরেরও হয়তো ভালো লাগবে। মৌটুসির পিছু পিছু চড়ুই আর বীরও রান্নাঘরে এলো, উদ্দেশ্য ওকে রান্নায় সাহায্য করা। মৌটুসি এদিক ওদিক লবণের কৌটা দেখতে না পেয়ে চড়ুইকে বলল। চড়ুই পাখি, টেবিলের উপর থেকে লবণের কৌটোটা আনো তো মাম্মা। চড়ুই দৌড়ে গিয়ে একটা ছোট্ট কৌটা এনে মায়ের হাতে দিল। মৌটুসি তা খুলে চামচে করে উঠাতে গিয়ে দেখে এটা লবণ নয়, বরং চিনি।
এবার সে নিজে গিয়ে লবণ খুঁজে নিয়ে এলো। বীর আর চড়ুই দাঁড়িয়ে তার রান্না দেখছে, সেই সাথে চড়ুইয়ের স্বভাব সুলভ চঞ্চলতায় তার মুখ চলছে অবিরাম। মাম্মা মাম্মা ডেকে এটা ওটা বলছেও। মাম্মা খিচুড়িতে এটা কি দিলে, মাম্মা ওটা কি দিলে, মাম্মা এখন একটু হলুদ দাও, তেল দাও, ইত্যাদি ইত্যাদি। যেন রান্নায় তার বিরাট আগ্রহ। চড়ুইয়ের অনবরত মাম্মা ডাক শুনতে শুনতে ছোট্ট বীরের কোমল মনে কি এক আকুতি জন্মালো কে জানে। এই পর্যায়ে সে আলতো করে চড়ুইয়ের হাত ধরে বলল,